শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তোমাদের ক্লাস হবে তোমাদের পাঠ্যপুস্তক থেকে 34 নাম্বার পেজে পাইরেসি আর কপিরাইট আইনের প্রয়োজনীয়তা। তো শিক্ষার্থী বন্ধুরা, পাইরেসি কি আসলে? শব্দটি একটু নতুন মনে হচ্ছে, তাই তো? সমস্যা নেই, আমি বুঝিয়ে দেব, একদম সহজ হয়ে যাবে। আর একটা হলো কপিরাইট আইনের প্রয়োজনীয়তা। কপিরাইটটা কি, এই সম্পর্কে আমরা আলোচনা করব আজকে এই টিউটোরিয়ালে। তার আগে আমরা দুটি শব্দ ভালোভাবে পরিচিত হয়ে নেই। যে সৃজনশীল কর্মীদের তাদের যে সৃষ্ট কর্ম আছে, এটা কি? সৃজনশীল কর্মী কারা এবং সৃষ্ট কর্ম কি, এটি সম্পর্কে একটু বুঝিয়ে দেওয়া দরকার। তো সৃষ্ট কর্ম, সৃজনশীল কর্মী তারাই যে কোনো কিছু সৃষ্টি করে, তৈরি করে, ক্রিয়েট করে। সেটা ড্রয়িং হতে পারে বা কোনো রাইটারও হতে পারে, বা দেখা যাচ্ছে যে কেউ যদি চেয়ার টেবিলও তৈরি করে, সেটাও কিন্তু তার একটা সৃষ্টি। তো এটাকে বলা হচ্ছে, যেটা তৈরি করলো, ক্রিয়েট করলো, এটাকে বলা হচ্ছে কি তোমার সৃষ্ট। আর হলো যে তৈরি করলো, ক্রিয়েট করলো, সে হলো সৃজনশীল কর্মী। একজন কর্মী সেটাকে কি করলো? তৈরি করলো। আচ্ছা, আরেকটি বিষয় সম্পর্কে আমরা জেনে নেব, সেটি হলো কপি। কপিটা কি? হোয়াট ইজ কপি? কপিরাইট। কপি সাধারণত, হ্যাঁ, তোমরা যে কপি বুঝো সেটি কপি অর্থাৎ ডুপ্লিকেট করা। ডুপ্লিকেট করা, দেখো এখানে আমি ছোট একটি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। এখানে ডুপ্লিকেট, ধরে নাও একটা বই বা কোনো কিছু, একটা সিম্বল এখানে আমি আর্ট করেছি। তো এখান থেকে অ্যারোর মাধ্যমে দেখানো হয়েছে, দেখো এর ঠিক অনুরূপ কতগুলো কপি হয়েছে, ডুপ্লিকেট করা হয়েছে। তো কপিটি হলো যে এই সিম্বলটি যেমন আছে ঠিক সেরকমই এখানে আছে, কিন্তু তার পাশে কতগুলো কপি করা হয়েছে, ডুপ্লিকেট করা হয়েছে, এটা হলো কপি। আচ্ছা, কপি আরেকটি হতে পারে, আরেকটি উদাহরণ হতে পারে, যেমন এই বইটি, তোমাদের পাঠ্যপুস্তকের বইটি, দেখো এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির এই বইটি কিন্তু একটি ছাপানো হয়নি, তাই না? এই বইটি কিন্তু লক্ষ লক্ষ ছাপানো হয়েছে, কিন্তু প্রথমত কি করা হয়েছে? একটি বই প্রথমত কম্পোজ করা হয়েছে, যে লেখক তিনি লিখেছেন, তারপর এটাকে কম্পোজ করা হয়েছে, একবারেই কম্পোজ করা হয়েছে। এই যে কভার পেজটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু একবারেই করা হয়েছে, নাকি লক্ষ লক্ষ বার করা হয়েছে? টাইপটা না, একবারেই একটি কপি করে নেওয়া হয়েছে সুন্দর করে। এই কভার পেজ থেকে শুরু করে, রাইটারের নাম থেকে শুরু করে, ফার্স্ট টু লাস্ট, এই যে দেখতে পাচ্ছ এখানে একটি লোগো আছে পিছনে, সবকিছু কিন্তু একবারেই করা হয়েছে। তারপর প্রেসে কি করা হয়েছে? অনুরূপ কতগুলো কপি করা হয়েছে, ডুপ্লিকেট করা হয়েছে, ঠিক আছে? তো এটি হচ্ছে কপি, কপিরাইট। আচ্ছা, তাহলে দেখো এখন 34 নাম্বার পেজে আসো। পাইরেসি কি? আমরা পাইরেসি সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। পাইরেসিটি নতুন শব্দ, মনোযোগ সহকারে টিউটোরিয়ালটি দেখো, বুঝতে পারবে আশা করি। লেখক, শিল্পী সহ সৃজনশীল কর্মীদের তাদের নিজেদের সৃষ্ট কর্মকে সংরক্ষণ করার অধিকার দেওয়া কপিরাইট আইনের লক্ষ্য। আচ্ছা, কপিরাইট আইন একটা আছে, ঠিক আছে? বাংলাদেশে কিন্তু অনেক ধরনের আইন আছে না? অনেক আইন আছে, তার মধ্যে কিন্তু কপিরাইট আইন আছে। কপিরাইট আইনটা কি? যে একজন সৃষ্ট কর্মী, সৃজনশীল কর্মী, সাপোজ আমি একজন রাইটার, আমি একটা বই প্রকাশ করেছি, ঠিক আছে? এই বইটি হুবহু কেউ নকল করলো, কি করলো? হুবহু কপি করলো, তার নিজস্ব নামটা দিয়ে
তার নিজের নামে বইটি নতুন করে ছাপিয়ে বাজারজাত করলো, ঠিক আছে, এটাই হলো একটা ডুপ্লিকেট, মানে সে করলো আর কি। কিন্তু তখন আমি যদি কমপ্লেন করি কপিরাইট, যেখান থেকে আমি রেজিস্ট্রেশন করব, কপিরাইট আইনের আওতায় যদি আমি যাই যে আমার লেখা একটি বই, শিক্ষার্থী বন্ধুরা, যে আমি অবশ্যই একটি বই প্রকাশ করেছি কম্পিউটার পার্টনার নামে, কখনো যদি তোমাদের হাতে যায় তাহলে ভালো করে দেখবে, সেখানে বেশ কিছু তথ্য পাবে, নবম দশমের প্রশ্নগুলো পাওয়া যাবে, সৃজনশীল প্রশ্নগুলো কম্পিউটার পার্টনার নামে। তো যাই হোক আর কি, শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই কপিটি যদি অন্য কোনো ব্যক্তি তার নিজস্ব নামে কি করে, নামটা শুধু চেঞ্জ করলো, নামটা চেঞ্জ করে তার নিজের নামে প্রেস থেকে ছাপিয়ে প্রকাশ করলো, বাজারজাত করলো, হ্যাঁ, তখন এটা কিন্তু সে কপি করলো, আমার লেখা বইটি কি করলো, সে কপি করলো, আমার বিনা পারমিশনে সে কি করলো, কপি করলো। তখন আমার কি করণীয় থাকবে, তখন আমার করণীয় থাকবে এটাই যে কপিরাইট আইন যে আছে, যে বিধিমালা আছে, আমি সেখানে যদি অভিযোগ করি যে আমার লেখা বইটি কি করেছে অমুক ব্যক্তি তার নিজস্ব নামে ছাপিয়ে বাজারজাত করেছে, তখন কিন্তু সে একটি আইনের মাধ্যমে তাকে কি করা হবে, মানে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। তো সৃজনশীল কর্মীদের তাদের নিজস্ব যে সৃষ্ট কর্ম আছে, তাহলে এটা কি, আমি একজন সৃজনশীল ব্যক্তি বা সৃজনশীল কর্মী এবং আমার যে সৃষ্ট কর্ম, অর্থাৎ ওই যে বইটা, সাপোজ ধরো কম্পিউটার পার্টনার বইটা, ঠিক আছে, এটি যাতে কেউ ডুপ্লিকেট করতে না পারে, বা আমার ক্রিয়েট বা আমার তৈরি জিনিসটি সেটা যেন অন্য কেউ নিজস্ব নামে বাজারজাত করতে না পারে, এই জন্যই কিন্তু কি আছে, একটি কপিরাইট আইন আছে। আচ্ছা, এটা গেলে একটা বইয়ের এক্সাম্পল দিয়ে আমি বোঝালাম, ঠিক সেরকম কিন্তু সফটওয়্যার হতে পারে। তো এই সফটওয়্যারগুলো কিন্তু অতি সহজেই কপি করা যায়, কি করা যায়, অতি সহজেই কম্পিউটার থেকে ডুপ্লিকেট করা যায়, কপি করা যায়। কপি আর পেস্ট করলে কিন্তু সেটি ডুপ্লিকেট করা সহজ, যতটা কঠিন একটি বই প্রকাশ করতে। যে দেখা যাচ্ছে আমার কম্পিউটার পার্টনার বইটি, কিন্তু সেখানে তার নাম চেঞ্জ করতে হবে, প্রেসে ছাপাতে হবে, একটু হলেও হয়রানি আছে, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে, সফটওয়্যারের ক্ষেত্রে এটি কিন্তু অতি সহজ, যে সফটওয়্যারটি অতি সহজেই ডুপ্লিকেট করে কপি করে সে কিন্তু এটি ব্যবহার করতে পারতেছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সাধারণভাবে একটি মুদ্রিত পুস্তকের কপিরাইট ভঙ্গ করে সেটি পুনর্মুদ্রণ করা যথেষ্ট ঝামেলাপূর্ণ ও ব্যয়বহুল। আমি যেটা বললাম, যেটা মুদ্রণের বিষয় আর কি, বই পুস্তকের ক্ষেত্রে এটি যদি কপিরাইট করে তাহলে কিন্তু এটি একটি ঝামেলা, কারণ তাকে ছাপাতে হবে, প্রেস করতে হবে, অনেক ব্যয়বহুল এবং খরচ করতে হবে। হ্যাঁ, খরচ ছাড়া তো আমার লেখাটা হয়তো কপি করতে পারে, আমার লেখাটা সে ডুপ্লিকেট করতে পারে, কিন্তু তাকে নিজস্ব টাকা দিয়ে বইটি ছাপাতে হবে, তাই না? তাছাড়া তো এমনি ছাপানো হবে না। কিন্তু কম্পিউটারের বেলায় যে কোনো কিছুর কপি বা অবিকল প্রতিলিপি তৈরি করা খুবই সহজ কাজ। তো একটি বই ছাপাতে গেলে টাকা পয়সার প্রয়োজন, কিন্তু একটি কম্পিউটারের সফটওয়্যার যদি কপি করতে চায় সেখানে কিন্তু খুব সহজে, এখানে কিন্তু কোনো ফিনান্সিয়াল বিষয়টা থাকতেছে না, টাকা পয়সা ছাড়াই সে কি করতেছে, কপি করতে পারতেছে সহজে। এজন্য এমনকি বিশেষজ্ঞ হওয়ারও প্রয়োজন হয় না। হ্যাঁ, এই কপিটি করার জন্য, মানে কম্পিউটারের যে সফটওয়্যারগুলো, প্রোগ্রামগুলো বা এই বিষয়গুলো যদি কপি করে, এজন্য কিন্তু তাকে বিশেষভাবে কোনো দক্ষতাও থাকার প্রয়োজন হয় না, বিশেষ কোনো অভিজ্ঞতাও থাকার প্রয়োজন না, জাস্ট কপি অ্যান্ড পেস্ট, তাই না? এ কারণে কম্পিউটার সফটওয়্যার, কম্পিউটারে করা সৃজনশীল কর্ম যেমন ছবি, অ্যানিমেশন ইত্যাদির বেলায় কপিরাইট সংরক্ষণ করার জন্য বাড়তি ব্যবস্থা নিতে হয়। যখনই এরূপ কপিরাইট আইনের আওতায় কোনো কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুণ্ণ হয়, তখনই কপিরাইট বিঘ্ন হয়েছে বলে ধরে নেওয়া যায়। এই ধরনের ঘটনাকে সাধারণভাবে পাইরেসি বা সফটওয়্যার পাইরেসি নামে অভিহিত করা হয়। আশা করি বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা। তো কম্পিউটারের বিষয়টি কিন্তু এইরকম, দেখো
আমি এখানে একটি সিম্বল প্রদর্শন করেছি, এই একটি সিম্বল থেকে ডুপ্লিকেট জাস্ট একবার কপি করবে, একাধিকবার কিন্তু পেস্ট করবে, পেস্ট করলেই কিন্তু সে অনেকগুলো কপি পেতে পারে অতি সহজেই। তো শিক্ষার্থী বন্ধুরা, তো পাইরেসি কাহাকে বলে, কি এটি সম্পর্কে আশা করি বোঝা গেছে যে পাইরেসিটা কি। দেখো, কপিরাইট আইনের আওতায় সংশ্লিষ্ট উদ্যোক্তা, নির্মাতা বা প্রোগ্রামার তাদের কম্পিউটার সফটওয়্যারের মেধাস্বত্ব সংরক্ষণ করতে পারেন, ফলে তাদের অনুমতি ব্যতীত ওই সফটওয়্যারের প্রতিলিপি করা বা সেটির পরিমার্জন করে নতুন কিছু সৃষ্টি করা আইনের দৃষ্টিতে অবৈধ হয়ে যায়। আচ্ছা, এই উদ্যোক্তাকে, শিক্ষার্থী বন্ধুরা, উদ্যোক্তা কি? উদ্যোক্তা মানে অর্থাৎ তুমি একটা বিষয়ের কোনো কিছু সৃষ্টি করার জন্য, তৈরি করার জন্য তুমি উদ্যোগ গ্রহণ করলা। হ্যাঁ, তুমি যদি একটা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট চালু করো, তুমি একজন উদ্যোক্তা। বা তুমি যদি একটা ছোটোখাটো বা ছোট বা বড় ব্যবসা তৈরি করার তুমি চিন্তা ভাবনা করো বা সেটাকে তৈরি করো, মৎস্য, সেটাও তুমি একটা উদ্যোগ, যে ওই কাজের তুমি উদ্যোক্তা একজন, ঠিক আছে। তো যাই হোক আর কি, এখন এই সফটওয়্যারগুলো বা যে কোনো প্রোগ্রামারগণ যে এটিকে বাজারজাত করে, তার আগে কিন্তু নির্দিষ্ট একটি মূল কপি যে আছে, মূল ডিস্ক, সেটা কিন্তু তাদের কাছে রয়ে যায়, ঠিক আছে, রয়ে যায়। এই কারণে এটি যে কপি করতেছে, সেখানে কিন্তু অবশ্যই লেখা যে কপিরাইট করা নিষিদ্ধ, এরকম একটা ভাষা কিন্তু থেকে যায়। তো সেটাও কিন্তু একটা বেআইনি কাজ। তো এখানে যদি পরিমার্জন করে নতুন কিছু সৃষ্টি করা হয়, আইনের দৃষ্টিতে অবৈধ হয়ে যায়। তো সেখান থেকে যদি সে কপি করে, সেটাও কিন্তু তার অবৈধ হয়ে যায়। আচ্ছা, ফলে কপি বা নতুন সৃষ্টির আইনগত ভিত্তি আর থাকে না। কম্পিউটার সফটওয়্যার পাইরেসি সোজা হলেও বিশ্বব্যাপী পাইরেসির প্রকোপ খুব বেশি, কথা বলা যায় না। বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য বিজনেস সফটওয়্যার এয়ারলাইন্স BSA নামে একটি সংস্থা করেছে। আচ্ছা, এই যে যারা সৃষ্টি করতেছে, তৈরি করতেছে সফটওয়্যারগুলো, কম্পিউটারের সফটওয়্যারগুলো, তো এটি কিন্তু অতি সহজেই কপিরাইট হয়ে যাচ্ছে, ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। এই জন্য BS নামে একটি সংস্থা কি করছে, পাইরেসি নজরদারি করার জন্য একটি সংস্থা খুলেছে, ওপেন করেছে। সংস্থাটি 2011 সালে প্রতিবেদনে বলা হয়েছে যে পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি 10 জনের মধ্যে 7 জনেই পাইরেসি মুক্ত। হ্যাঁ, এটা দেখো, এটি একটা প্রশ্ন, শর্ট প্রশ্ন থাকতে পারে যে BS কোন কোম্পানি? BSA কোম্পানি, ঠিক আছে। BSA কোম্পানি কোন সালে এটাকে করেছে? 2011 সালে। এখানে তারা বলেছে যে এখানে পাইরেসি মুক্ত থাকে প্রায় 10 জনেই পাইরেসি মুক্ত। আচ্ছা, যেহেতু সফটওয়্যার পাইরেসি খুব সহজ, তাই এর হিসাব করাটা কঠিন বটে। বাংলাদেশেও সফটওয়্যার পাইরেসি নিষিদ্ধ। তো এই যে তোমার কোম্পানিটা তারা করেছে, BSA নামে যে সংস্থাটা তৈরি করেছে, 2011 সালের প্রতিবেদনে তারা বলেছেন যে পার্সোনাল কম্পিউটারগুলো যে আছে বা ল্যাপটপগুলো যে আছে, ঠিক আছে, এর প্রতি জনের মধ্যে 7 জনই পাইরেসি মুক্ত। অর্থাৎ 10 জনের মধ্যে 7 জনেই তারা কি করে, মানে কপি যে বা ডুপ্লিকেট যে সফটওয়্যারগুলো আছে তারা ব্যবহার করে না, মানে ডুপ্লিকেট কপি কোনো ব্যবহার করে না, তারা জিনুইন সফটওয়্যারটি ব্যবহার করে, ঠিক আছে। তাদের জরিপে তারা এটা বলেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পাইরেসি কি, সৃজনশীলতা কি। তো এখানে একটি কথা না বললে নয় যে সৃষ্টিকর্তা মানুষকে তৈরি করেছে, কিন্তু মানুষ কিন্তু যে বিভিন্ন জিনিস, তো এখানে মানুষ কিন্তু
অনেক মেধা সম্পন্ন আছে, অনেক ব্যক্তি কিন্তু এখন মানব সম্পদ হয়ে গড়ে নিজেকে তৈরি করেছে। তো তারা কিন্তু অনেক কিছুই করতে পারে, কেউ রাইটার, কেউ সফটওয়্যার, কেউ প্রোগ্রামার, বা কেউ ড্রয়িং দিয়ে বিশেষজ্ঞ, কেউ গান দিয়ে, বিভিন্ন দিয়ে, এক একজনের মেধা কিন্তু এক একজন। তো এখানে একটি কথা বলি, প্রতিটি মানুষের মধ্যে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটি মানুষের মধ্যে কিন্তু কিছু না কিছু মেধা থাকে, একটা না একটা মেধা থাকে, যে কেউ প্রতিটি মানুষই কিছু না কিছু করতে পারবে, যে তার বড় কিছু একটা লুকায়িত থাকে তার মধ্যে। তো আমি এখানে তোমাদেরকে বলবো যে তোমার মধ্যে যা রয়েছে সেটা তোমার গান হোক, সফটওয়্যারের দিকে তোমার ঝুঁকি থাক, বা তোমার কোনো লেখালেখির অভ্যাস থাক, বা দেখা যায় যেটাই থাক না কেন, তোমার যে নিজস্ব অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স যেটা আছে সেটাই যদি তুমি প্রকাশ করো, তোমার মধ্যে যা রয়েছে সেটাই যদি তুমি বিকশিত করো, প্রকাশ করো, তাহলে তুমি অবশ্যই ছোট হয়ে পড়ে থাকবে না এই পৃথিবীর মাঝে। তুমি অবশ্যই একদিন মাথা উঁচু করে দাঁড়াবে, অবশ্যই কারো কাছে তোমাকে হাত পাততে হবে না। তো অতএব শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটা জিনিস মাথায় রাখবে যে প্রতিটি মানুষই কিন্তু কিছু না কিছু করার ক্ষমতা আছে। তোমার কি করার ক্ষমতা আছে? তুমি কি বই লিখতে ভালোবাসো, পড়তে ভালোবাসো, না প্রোগ্রামের প্রতি ঝুঁকি? তুমি সেটা নিয়ে কিছু করার চেষ্টা করো, দেখবে যে ভবিষ্যতে তুমি পড়ে থাকবে না, ছোট হয়ে একদম পড়ে থাকবে না, কারো মুখাপেক্ষি হতে হবে না। তো আশা করি বোঝা গেছে যে পাইরেসি কি। তো নেক্সট দেখো, কপিরাইট আইনের প্রয়োজনীয়তা। আচ্ছা, এখানে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কপিরাইট আইনের প্রয়োজনীয়তা। পাইরেসি শেষ হয়ে গেল, কপিরাইট আইনের প্রয়োজনীয়তা। এখন কপিরাইট আইনটা কেন, এটি কেন আছে, আর এই কপিরাইট আইনটা যদি না থাকতো তাহলে কি সমস্যার সম্মুখীন হতো আমাদের। তো শিক্ষার্থী বন্ধুরা, কপিরাইট আইন সৃজনশীল কর্মের স্রষ্টাকে নির্দিষ্ট সময় পর্যন্ত তার সৃষ্ট কর্মের ওপর মালিকানা বা স্বত্বাধিকারী দেয়। আচ্ছা, কপিরাইট আইন সৃজনশীল কর্মের স্রষ্টাকে নির্দিষ্ট সময় পর্যন্ত। আচ্ছা, সাপোজ আমি তোমাদেরকে বললাম যে আমি একটা কম্পিউটার পার্টনার বই প্রকাশ করেছি, তাহলে কি এই বইটার স্রষ্টা আমি, তাই না? যেমন মহান রাব্বুল আলামিনের স্রষ্টা, আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন, তিনি কিন্তু আমাদের স্রষ্টা, ঠিক আছে? আর একটি মানুষ যদি কোনো কিছু তৈরি করে, যেমন জড় বস্তু করতে পারে সাধারণত, যেমন একটা বই, হ্যাঁ, এইটার স্রষ্টায় অর্থাৎ এইটাকে কিন্তু ক্রিয়েট করেছে কে? একজন ব্যক্তি, সাপোজ আমি, হ্যাঁ। আচ্ছা, এখন এই সৃষ্ট কর্মের উপর মালিকানার স্বত্বাধিকারী দাও। এখন কপিরাইট আইন আমাকে কি করবে? এই যে সাপোজ আমি বললাম যে এই কম্পিউটার পার্টনার বইটা, এই কপিরাইট তারা কি করবে? আমার একটা নির্দিষ্ট সময়, 1 বছর, 2 বছর বা 10 বছর, একটা আমাকে এই বইটা প্রকাশের কি দিবে? একটা স্বত্বাধিকারী দেবে, মানে একটা অধিকার, একটা ক্ষমতা প্রদান করবে, ঠিক আছে? নিজস্ব যেটা একটা স্বত্বাধিকারী আছে। আশা করি বুঝতে পেরেছো। ফলে কোনো সৃষ্ট কর্মের বাণিজ্যিক মূল্য থাকলে সেটি তার স্রষ্টাই পান। তাহলে এই কপিরাইট আইন যদি আমাকে এইটার স্বত্বাধিকারী দিয়ে যায়, তো সেখান থেকে যে একটা আর্ন আসে, ইনকাম আসে, তাহলে কি হবে? এই বইটা প্রকাশ করেছে বা যে এই সফটওয়্যারটা প্রকাশ করেছে, সে কিন্তু ওই দীর্ঘ একটা সময় ধরে তার একটা রয়্যালিটি ইনকাম হতে থাকে। তো এটা স্রষ্টা পান, অন্যরা নন, এটি কিন্তু অন্য কেউ পাবে না, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? যে বইটা সৃষ্টি, মানে যে বইটা কি করেছে, লিখেছে, অর্থাৎ রাইটার, এটা একটা রয়্যালিটি ইনকাম পেতেই থাকেন। বা একজন সফটওয়্যার নির্মাতা যদি একটি সফটওয়্যার বাজারজাত করেন, তাহলে এটি যত বেশি বাজারজাত হবে, যত বেশি প্রচার হবে, তত কিন্তু সে একটা কি পাবে? একটা টাকা পাবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই যে মালিকানা স্বত্বাধিকারীটা দিচ্ছেন, এইটি হলো কপিরাইট আইনের কাজ। ওকে,
আচ্ছা, যেহেতু প্রত্যেক মানুষ বেঁচে থাকার জন্য অর্থ প্রয়োজন, সেহেতু কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতারা, সফটওয়্যার নির্মাতা, ওয়েবসাইট ডিজাইন সবারই অর্থের প্রয়োজন। তারা তাদের সৃজনশীল কর্ম সৃষ্টির জন্য পরিশ্রম, মেধা ও কখনো কখনো অর্থ বিনিয়োগ করেন। তো একটি সফটওয়্যার যদি কেউ প্রকাশ করে বা বাজারজাত করে, তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু শুধু পরিশ্রমই নয়, এখানে কিন্তু অর্থেরও প্রয়োজন হয় একটা সফটওয়্যার তৈরি করতে। বা একটি বই যদি প্রকাশ করে, এই বইটি কিন্তু প্রকাশ করতে লিখতেও যেমন পরিশ্রম লাগে, সময় লাগে, ঠিক সেরকম কিন্তু অর্থেরও প্রয়োজন হয় সেটিকে প্রকাশ করা বা বাজারজাত করা, অনেক বিষয় থাকে। অতএব সেটির বিনিময় কিন্তু এই তারই প্রাপ্য। কাজেই সৃষ্টকর্ম বিক্রি বা বিনিময়ের মাধ্যমে তাকে তার বিনিময়ের সুফল তুলতে দেওয়া উচিত বলে মনে করেন অনেকেই। কপিরাইট আইনের আওতায় প্রাপ্ত আইনগত অধিকার তাদেরই সেই সুবিধা দেয়। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তো কপিরাইট আইন, হ্যাঁ, এই যে সুবিধাটা, তাদের যে এই আইনগত অধিকারটা, এটাই হলো কপিরাইটারের মানে কপিরাইট আইনের কাজ। তো এখানে একটি প্রশ্ন আছে, কপিরাইট আইনের কাজ কি? তাহলে আমরা খুব ছোট্ট করে বলতে পারি যে কি সৃষ্টকর্ম বিক্রি বা বিনিময়ের মাধ্যমে তাকে তার বিনিময়ের সুফল তুলতে দেওয়া হলো কপিরাইট আইনের কাজ। এখানে আরেকটি অ্যান্সার আমরা নিতে পারি যে কপিরাইট আইন সৃজনশীল কর্মের স্রষ্টাকে নির্দিষ্ট সময় পর্যন্ত তার সৃষ্ট কর্মের ওপর মালিকানা বা স্বত্বাধিকারী দেয়। ফলে যে কোনো সৃষ্ট কর্মের বাণিজ্যিক মূল্য থাকলে সেটি তার স্রষ্টাই পান, অন্যরা নন। এখান থেকেই তোমরা এই পর্যন্ত 34 নম্বর পেজ থেকে 35 নম্বরের কিছু অংশ নেবে এই প্রশ্নের অ্যান্সারটির জন্য, উত্তরের জন্য। যদি কোনো শিল্পী বা প্রোগ্রামার দেখতে পান যে তার দীর্ঘদিনের শ্রম ও মেধার ফসল অন্যেরা কোনোরূপ স্বীকৃতি বা বিনিময় মূল্য প্রযোজ্যর ক্ষেত্রে সারা উপভোগ বা ব্যবহার করছে, তাহলে তিনি নিরুৎসাহিত হয়ে পড়েন। কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের এই নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে। একদম খুব ছোট্ট করে যদি তুমি বলতে পারো কপিরাইট আইনের কাজ কি? কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের এই নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে। এখন একটি মানুষ যদি একটি ড্রয়িং করলো, খুব সুন্দর একটি ড্রয়িং করলো, বা কেউ একটা বই, গল্পের বই তৈরি করলো, বা কম্পিউটার সফটওয়্যার তৈরি করলো, বা একটা বই প্রকাশ করলো, এখন সে 3, 4, 5, 7 বছর ধরে একটা বই লিখলো, লেখার পরে সে বিনিময়ে কিছুই পাইলো না, অন্যেরা কপি করে দেখা যাচ্ছে বাজারজাত করতেছে, কি করতেছে না করতেছে, তাহলে কিন্তু একটা রাইটার বা একটা শিল্পী কর্মী কি হবে? নিরুৎসাহিত হবে যে না, এটা করে কি লাভ, এই যে এখানে মেধার তো কোনো দাম নেই, তাই না, মূল্যায়ন নাই, তো তাহলে কিন্তু তারা নিরুৎসাহিত হবে। তো কপিরাইট আইন এই নিরুৎসাহিত করে না, তাদের যে অধিকারটা, তাদের যে পারিশ্রমিকটা বা তাদের যে মূল্যায়নটা দিয়ে থাকেন। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো পাইরেসি কি এবং কপিরাইট আইনের প্রয়োজনীয়তা। তো পাইরেসি থেকে একটি প্রশ্ন থাকতে পারে, আর কপিরাইট আইনের প্রয়োজনীয়তা, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত শেষ। নেক্সট দেখা হবে পরে অন্য আরও কোনো ভিডিও নিয়ে, টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।